আজকের ক্লাসটি হবে দর্শন শিক্ষক বইয়ের 3 নাম্বার ক্লাস। ক্লাসের টপিক থাকবে জৈন দর্শন। প্রথমেই আমরা দেখে নেব যে জৈন দর্শনের জন্য কি কি টপিক দিয়েছে এসএলএসটি এর সিলেবাসে, এসএলএসটি বা এসএসসি সিলেবাসে বা স্টেটের সিলেবাসে। যেহেতু আমাদের এই যে ক্লাসগুলো চলছে, এখন সেশনটা চলছে ক্লাসের, এখানে কিন্তু পুরো মানে স্কুল সার্ভিস কমিশনের জন্য বা এইচএস লেভেলের টিচার হওয়ার জন্য দর্শনের সিলেবাস কমপ্লিট। যেমন বিহারের যে সিলেবাসটা রয়েছে সেটাও কমপ্লিট হবে, একই সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটি সিলেবাসটাও কমপ্লিট হচ্ছে, একই সাথে যে ঝাড়খণ্ডের এসএসসি সিলেবাসও কমপ্লিট হচ্ছে, একই সঙ্গে ত্রিপুরার এসএসসি সিলেবাসও কমপ্লিট হচ্ছে। তো এখানে আমি দুটো সিলেবাসকে সামনে রেখেছি, একটা হলো বিহারের স্টেটের সিলেবাস, সেখানে দেখো কি কি থাকছে। যেহেতু আজকে ভারতীয় দর্শন হলো ক্লাসের টপিক এবং ভারতীয় দর্শনের মধ্যে নাস্তিক দর্শন তিনটে, চারবাক, বৌদ্ধ এবং জৈন, চারবাকের ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে, বৌদ্ধ দর্শন পড়ানো হয়ে গেছে। আজকের ক্লাসও হবে জৈন দর্শন। জৈন দর্শনের সিলেবাসে যেটা রয়েছে সাবস্টেন্স মানে দ্রব্য সংক্রান্ত মতবাদ, জীব মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে আত্মা বা জীব সম্পর্কে, এবং বন্ডেজ বা লিবারেশন মানে হচ্ছে মানে আমাদের বন্ধন কিভাবে হয় এবং মুক্তি কিভাবে হয়, এটা রয়েছে তোমার বিহারের, এটা হচ্ছে স্টেটের সিলেবাস। এখানে একটা কথা বলি, এখানে কিন্তু অন্যরকম অনেকান্তবাদ বা অন্য অন্য জ্ঞান তত্ত্বগুলো জৈন দর্শনের দেওয়া নেই, কিন্তু আমাদেরকে কিন্তু পড়তে হবে, ওখান থেকে কোশ্চেন আসে। আবার এসএসসি সিলেবাসটা যদি আমরা দেখি, স্পেশালি এসএসসি সিলেবাসে দেখবো অনেকান্তবাদ আছে, স্যাদবাদ আছে, জৈন থিওরি অফ সেলফ এবং লিবারেশন। দেখো ওখানে কিন্তু সাবস্টেন্স রয়েছে, এখানে সাবস্টেন্স আলাদা করে দেওয়া নাই, কিন্তু সাবস্টেন্স বা দ্রব্যেরই তো ভাগ হলো তোমার জীব এবং অজীব। তারপরে জীব অজীব যখন থাকে তখন তো মুক্তি, আমরা যদি মুক্তি এবং বন্ধন এবং তোমার যেটা হচ্ছে মুক্তি পড়তে গেলে তো জীব সম্পর্কে পড়তে হবে, তার জন্য আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমাদের জৈন দর্শন সম্পর্কে ভালো করে পড়তে হবে। তবে এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো এসএলএসটি এর উপর ভিত্তি করে বা এসএলএসটি সিলেবাসটাকে কভার করে করা হচ্ছে, কিন্তু যারা তোমরা নেটের জন্য প্রিপারেশন করছো, আমি এখন একসঙ্গে অতগুলো দেখাচ্ছি না, কিন্তু তোমরাও ভালো করে জানো যে নেটের সিলেবাসে কিন্তু এগুলো সবগুলোই ইনক্লুডেড আছে, নেটের সিলেবাসে এক্সট্রা কিছু আছে কিন্তু এগুলো সবগুলোই রয়েছে। তাই যারা নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ক্লাসগুলো তোমরা নেটের জন্যও কিন্তু দেখতে পারো, কারণ এই সাইকোলজির পার্টটা ছাড়া বাকি যা কিছু রয়েছে এবং লজিকের কিছু কিছু জায়গা ছাড়া, যেমন সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিতে কিছু এক্সট্রা রয়েছে যেগুলো এখানে এসএলএসটি তে রয়েছে, নেটে নেই। এই মানে ওই 10% কি 10%ই বলবো, 10% 50% ছাড়া বাকি ফুল সিলেবাসটা কিন্তু নেটের সিলেবাসে ইনক্লুড রয়েছে। সো পড়বে তোমরা, যেটা বলে দেবো নেটেও কাজে লাগবে, যারা নেটের জন্য পড়ছো তারা কিন্তু দেখে নেবে। এখন আমরা সরাসরি চলে যাই অন্য কোনো কিছু কথা না বলে জৈন দর্শনের যে টপিক অনেকান্তবাদ, স্যাদবাদ, জৈন থিওরি অফ সেলফ এবং লিবারেশন, এগুলো। তবে দেখো যে কোনো দর্শন পড়তে গেলে প্রথমেই টপিকে ঢোকার আগে সেই দর্শন সম্পর্কে একটু মোটামুটি জেনে নিচ্ছি। চলো, এই হলো আমাদের দর্শন শিক্ষক বই। তোমরা বইয়ের পেজ উল্টাও, বইয়ের পেজে 7 নাম্বার পেজ নিকালো, বার করো। 7 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে তোমার জৈন দর্শন, ডায়া সাইড থেকে। তো এখানে জৈন দর্শনে দেখো জিন শব্দ থেকে এসেছে, এই জৈন শব্দটা জিন শব্দটি জি ধাতু থেকে উদ্ভূত। দেখো সবাই আমরা উপরে উঠতে চাই, তো আমার ভ উপরে উঠে গেছে, এটা নিচে হতো। জিন শব্দটা জি ধাতু, মূল হচ্ছে জি ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো তোমার জয় করা। আর জিন হলো, জিন কাদেরকে বলা হয় না, যে ব্যক্তি তাদের আত্ম অনুশাসনের দ্বারা মানে হচ্ছে নিজের আত্মাকে কন্ট্রোল করে। এরকম একটা কথা বলা হয় না যে তোমার মন তোমাকে কন্ট্রোল কেন করছে, তুমি তো তোমার মনকে কন্ট্রোল করবে, ঠিক সেরকম ভাবে এখানে মন বলতে আত্মাটাকে, মানে আমার যে ভেতরের আত্মাটা, বা দুই টাইপের, কান্ট কি বলেছিল, 2 টাইপের আত্মা আছে, একটা পশু আত্মা, একটা মানে ঈশ্বরের অংশ আত্মা। তাহলে আমরা পশু আত্মাটাকে যদি কন্ট্রোল করি, আমরা যদি নিজের আত্মাটাকে ভেতরে কন্ট্রোল করে অনুশাসন করি, আমাদের কামনা বাসনা আসক্তি গুলোকে জয় লাভ করে ফেলি, তখন আমাদের মুক্তি সম্ভব। আর মুক্তি হলে, যার মুক্তি হয় এইভাবে, সেই মানুষটা হলেন জিন, তাকে জিন বলা হয়, জিন বা মুক্তপ্রাপ্ত ব্যক্তি। এখানে জৈন দর্শনে যারা তীর্থঙ্কর তারা হচ্ছে জিন বা মুক্তপ্রাপ্ত ব্যক্তি। যারা তীর্থঙ্করদের উপদেশ অনুসরণ করেন তাদেরকে জৈন বলা হয়। এখন দেখবো আমরা তীর্থঙ্কর তো বললাম যে 24 জন তীর্থঙ্কর আমরা পড়েছি জৈন দর্শনে, তো 24 জন তীর্থঙ্করকে নিয়ে এখন পড়ার আমাদের দরকার নেই, যেটুকু পড়ার সেটুকু দেখে নেবো।
24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম যে তীর্থঙ্কর সেটা হচ্ছে কে? ঋষভদেব। আর সর্ব লাস্ট হলো মহাবীর, 24তম। প্রথম তীর্থঙ্কর ঋষভদেব। আর তবে 24 জন তীর্থঙ্করই কিন্তু ধর্ম এবং দর্শনের একসাথে প্রচার করেছে। মহাবীর পার্শ্বনাথের শিক্ষাগুলো স্পেশালি সম্প্রসারিত করেছে। পার্শ্বনাথ হচ্ছে 23 নম্বর তীর্থঙ্কর। শেষে দুই তীর্থঙ্কর মানে পার্শ্বনাথ এবং মহাবীর, এরা হচ্ছে ঐতিহাসিক ব্যক্তিত্ব স্বীকৃত এবং অন্য তীর্থঙ্কর গণ প্রাগৈতিহাসিক বলে বিবেচিত। এরপরে হলো জৈন দর্শনটাকে আমরা কি বলবো, ধর্ম বলবো না দর্শন বলবো? এটা একাধারে ধর্ম এবং দর্শন দুটোই বলবে একত্রিত। আর জৈন তীর্থঙ্করদের উপাসনা এবং বিশ্বাস কি? জৈনরা অবশ্যই নিরীশ্বরবাদী। জৈনরা হচ্ছে তোমার অবৈদিক দর্শন, নাস্তিক দর্শন, বেদকে প্রামাণ্য হিসেবে মানে না। তবে এরা নরমপন্থী নাস্তিক। তীর্থঙ্করদের সর্বজ্ঞ, মুক্ত এবং পরম আনন্দ অবস্থানকারী আত্মা হিসেবে পূজা করা হয়। প্রতিটা ব্যক্তি তীর্থঙ্করদের দেখানো পথে চললে তার মুক্তি সম্ভব। এই যে দৃষ্টিভঙ্গি জৈন ধর্মকে একটা দার্শনিক ভিত্তিও প্রদান করে। আত্মিকতা, নৈতিকতা, ব্যক্তিগত মুক্তির সম্ভাবনা এইসবের গুরুত্বগুলো কিন্তু জৈন দর্শন দেয়। জৈন দর্শন হচ্ছে মূল দুটো সম্প্রদায়, একটা শ্বেতাম্বর এবং একটা দিগম্বর। শ্বেতাম্বর সম্প্রদায় হলো তোমার কি এই বৈশিষ্ট্যগুলো পড়বে, কোশ্চেনে আসবে যে চূড়ান্ত ত্যাগ বা তাকে বলে দিই শ্বেতাম্বর দিগম্বরে মনে রাখার একটা ট্রিক। শ্বেতাম্বর মানে হচ্ছে সাদা মাটা মানুষ, এরা সমস্ত কিছু নরম ভাবে চলে। আর দিগম্বর মানে হচ্ছে গড়া, মানে গড়ার বানান গয় ওকার, দিগম্বরে গ আছে মানে দিগম্বরা হচ্ছে গোড়া ধার্মিক। এরা বলবে বেটিকে মেরে ফেলবো তবে ইন্টার কাস্ট ম্যারেজ দেবো না, তার মানে এই দিগম্বরা হচ্ছে গোড়া। এরা চূড়ান্ত এবং কঠিন ভাবে এরা ধর্মটাকে পালন করবে এবং ত্যাগ করবে। এরা হচ্ছে সম্পদ তো রাখবেই না, নিজে গায়ে কাপড় চোপড়ে পড়বে, এরা নগ্ন ঘুরে বেড়ায়। এরা বলে যে এর নারী তোমার মুক্তি সম্ভব নয়, তোমার যদি মুক্তি অর্জন করার ইচ্ছাই হয় তুমি তাহলে আবার জন্ম নাও এবং সেটা পুরুষ রূপে নাও, তবে তোমার মুক্তি হবে, না হলে তুমি কলঙ্কিনী নারী। এই ধরনের কথা বলে তোমার কঠোর দিগম্বর বাদীরা। অন্যের থেকে ভিক্ষা নিষিদ্ধ ওরা মনে করে। আর শ্বেতাম্বর সম্প্রদায় যারা, তারা বলবে অপেক্ষাকৃত একটু উদার। শ্বেতাম্বর মানে হচ্ছে এরা শ্বেত বস্ত্র, সাদা বস্ত্র, সফেদ কাপড় বা সফেদ কাপড়া পরে, এরা অপেক্ষাকৃত উদার। এরা বলে নারীরাও মুক্তি অর্জন করতে পারে, তাদেরও মুক্তি সম্ভব। সন্ন্যাসীরা সাদা কাপড় চোপড়ও পরে। উভয় সম্প্রদায়ের মধ্যে মিল কি না, দুইজনেই কিন্তু অহিংসার কথা বলে, দুইজনে অপরের মতকে শ্রদ্ধা দেয়, নীতিনিষ্ঠ ধর্মের প্রতি অনুগত থাকতে বলে দুজনেই। এবারে জৈন নীতিশাস্ত্রের প্রধান যে শিক্ষা সেটা হচ্ছে জৈনদের ত্রিরত্ন। ত্রিরত্নটা কি মনে রাখার ট্রিক কি বা সিকোয়েন্সটা মনে রাখতে হবে, স্টেপটা বা ধাপটা, সেটা কি দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা। এই যে দেখো প্রথমে কোনো মানুষকে তুমি ধর সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করেছে, তুমি তাকে জাজ করে ফেললে, তার চরিত্র নিয়ে কথা বলে দিলে, আরে ভাই ওইভাবে কোনো একটা তার পোস্ট দেখে তার চরিত্র নির্ণয় করো না, এটা করা উচিত না। জৈনরা বলছে প্রথমে তুমি দেখো, তাকে দেখে জ্ঞান অর্জন করো। প্রথমে তাকে দেখো, মানুষটাকে তার সম্পর্কে কিছু জ্ঞান বা নলেজ তুমি গেইন করো, যে কি তার সম্পর্কে স্টাডি করো তুমি, তারপরে তার চরিত্র নিয়ে কথা বলো, তার আগে কথা বলবে না। তার মানে এটা মনে রাখার ট্রিক আর কি। এইভাবে জৈনরা বলেছে সেরকম না, বাট ভাবাও যায় ওরকম ভাবে। কারণ সূত্র আকারে গ্রন্থগুলো আমরা কিন্তু পড়ি, যে না এই সূত্র, সেটাকে ভাষ্য করেছে, ব্যাখ্যা করেছে, সেরকম আমরাও ব্যাখ্যা করতে পারি। এগুলো আমরাও তাকে একজন ফিলোসফার জন্মাতেই পারি, তো সেভাবে ব্যাখ্যাই করতে পারি। তো আমার ব্যাখ্যা হলো ওটাই যে প্রথমে কোনো মানুষকে দেখো ভালো করে, তারপরে তাকে নিয়ে জ্ঞান তৈরি করো তোমার মধ্যে, তারপরে তার চরিত্র নিয়ে কথা বলো। তাহলে এটা হলো সিক্রেট। সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, এটা হচ্ছে এক নাম্বার হলো তোমার এটা, 1 নাম্বার, 2 নাম্বার এটা, 3 নাম্বার হলো চরিত্র। অহিংসা এবং প্রেমের কথা দুজনেই বলে। এবারে জৈন এপিস্টেমোলজি জ্ঞান তত্ত্ব বলবো। জৈন জ্ঞান তত্ত্ব পড়তে গেলে আমরা জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজি আন্ডারে কি কি আসবে না, প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ অনুমান, উপমান মানে প্রমাণগুলো আসবে, বা যেই ওয়েতে আমরা জ্ঞান অর্জন করি সেইগুলো আসবে প্রমাণ এপিস্টেমোলজি বা প্রমাণ তত্ত্বের আন্ডারে, জ্ঞান তত্ত্বের আন্ডারে। স্পেশালি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এই ধরনের যে ব্যাখ্যাগুলো, মানে যে অনুমানকে বলবে
যে বলবে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ 4 ভাগ, যে ওটা তার জ্ঞান তত্ত্বে আলোচনা হবে। বৌদ্ধরা যেমন অনুমান এবং প্রমাণ, প্রত্যক্ষ এবং অনুমান দুটোকে স্বীকার করেছে, তাদের জ্ঞান তত্ত্বে সেগুলো থাকবে। এখানে জৈন দর্শনে 3টে প্রমাণ স্বীকার করে ওরা, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। তাহলে এই 3টে হচ্ছে এদের এপিস্টেমোলজির আন্ডারে আসবে। চলো তাহলে এবারে জ্ঞান তত্ত্বটা পড়ি জৈনদের। তাহলে জৈন দর্শনে প্রথমত জ্ঞান 2 প্রকার। দেখো আমরা যেরকম ন্যাচারালি অন্যান্য দর্শনে যে জ্ঞান তত্ত্ব পড়ি বা প্রত্যক্ষ প্রমাণ কোনটা, অপরোক্ষ প্রমাণ কোনটা, যেভাবে পড়ি, আর জৈন দর্শনের মধ্যে কিন্তু ফারাক রয়েছে। আমরা যেমন 4 ভাগ দর্শনে 4 ভাগটা কি বলে, প্রত্যক্ষের সাহায্যে যেটা জানা যায় ওটা সরাসরি হচ্ছে, সেটা অপরোক্ষ জ্ঞান। অন্য 4 ভাগ তোমার ওই ন্যায় দর্শনেও একই কথা বলি, যে প্রত্যক্ষ, অনুমান, অপ্রত্যক্ষের মাধ্যমে যেগুলো হয় সরাসরি হয়। কিন্তু জৈনরা উল্টো কথা বলছে। জৈনরা বলবে যে পরোক্ষ বা পরোক্ষ জ্ঞান হয়, সেটা হচ্ছে পরোক্ষ জ্ঞান কোনটা, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে পরোক্ষ। কারণ আমাদের প্রত্যক্ষ করার জন্য চোখের সাহায্য নিতে হয়, শব্দ শোনার জন্য কানের সাহায্য নিতে হয়, তাই সেগুলো হলো পরোক্ষ। কিন্তু আমাদের আত্মা, আমাদের সোল সরাসরি যে জ্ঞান অর্জন করে, সেই রাস্তাগুলো কি অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান। এই জন্য ওগুলোকে তারা বলে অপরোক্ষ। মানে এখানে প্রত্যক্ষ লেখাটা রয়েছে এই কারণেই যে এটা হচ্ছে অপরোক্ষ, মানে প্রত্যক্ষ সরাসরি হয়, এটা কি প্রত্যক্ষ বলতে সরাসরি হয়, মানে অপরোক্ষ, অবধি, মনোপর্যায়, কেবল জ্ঞান। তাহলে এখন যদি দেখি, পরোক্ষ জ্ঞান হচ্ছে দুটো, একটা মতি আর শ্রুত। প্রত্যক্ষ এবং অনুমানের মাধ্যমে যেটা হয় সেই জ্ঞানটাকে বলা হয় মতি, আর শব্দ প্রমাণের মাধ্যমে যে জ্ঞান হয় সেটা হবে শ্রুতি। আর এখানে প্রত্যক্ষ বা যেটা সরাসরি হয় আর কি, জৈনদের মধ্যে তো বললাম উল্টোটা, অপরোক্ষ বা সরাসরি বা প্রত্যক্ষ যেটা হয় সেটা হচ্ছে অবধি, মনোপর্যায়, কেবল জ্ঞান। অবধি হলো ক্লিয়ার ভয়েন্স, মানে হচ্ছে অতীন্দ্রিয় বা অতি প্রাকৃত জ্ঞান। মানে অতীন্দ্রিয় দৃষ্টি দ্বারা আমি দূরের কোনো মানুষ কি করছে বলে দিই, সেটা হচ্ছে অবধি। মনোপর্যায় হলো তোমার মনের ভিতরে কি চলছে, তুমি আমাকে নিয়ে কি চিন্তা করছো সেটা আমি বলে দেবো, সেটা হচ্ছে মনোপর্যায়, টেলিপ্যাথি। আর কেবল জ্ঞানী মানে অমনি সায়েন্স, মানে সর্বজ্ঞ জ্ঞান, সর্বজ্ঞতা। মানে যেমন হচ্ছে তীর্থঙ্কর, ওরা হচ্ছে কেবল জ্ঞানী মানুষ। হয়ে গেল। তাহলে জৈন দর্শনে যদি বলা হয় টোটাল কত প্রকারের জ্ঞানের কথা বলেছে, 5 প্রকারের। এবার যদি বলা হয় প্রথমত প্রধান যে ভাগ বা প্রথমত জ্ঞান কয় প্রকারের হয় জৈন দর্শনে, সেটা হচ্ছে 2 প্রকারের, অপরোক্ষ, পরোক্ষ। পরোক্ষ হলো তোমার 2টো, আর অপরোক্ষ হলো তোমার 3টে। টোটাল হলো 5টা। কোশ্চেনে যেমন থাকবে সেরকম উত্তর দেবে। বিভিন্ন ধরনের কোশ্চেন আমি রেখেছি, এখানে এমসিকিউ প্র্যাকটিস করাবো, তখন বুঝতে পারবে। এখানে দেখো, এই যে যেগুলো এতক্ষণ আমি বললাম যে সাধারণ মানুষ প্রত্যক্ষ জ্ঞান যেটাকে বলে, জৈন দর্শনের প্রত্যক্ষের বিষয়টা আলাদা। কারণ এটা বলে যে প্রত্যক্ষ প্রমাণের জন্য আমাদের ইন্দ্রিয় সাহায্য নিতে হয়, তার জন্য সেটা প্রত্যক্ষ জ্ঞানটাকে ওরা পরোক্ষ বলেছে, মতি শ্রুতিটাকে পরোক্ষ বলেছে। আচ্ছা, মতি জ্ঞানের 4টা স্তর, সেটা হচ্ছে দেখো, অবগ্রহ, ইহা, অবায়, ধারণা, 4টা হবে। এখানে হচ্ছে অবগ্রহ, মানে হচ্ছে তোমার অস্তিত্ব উপলব্ধি, মানে কোনো বস্তু, কোনো শব্দ, ধরো বাইরে একটা শব্দ শুনলাম, মনে হলো কোনো একটা শব্দ তো শোনা গেল, কিন্তু শব্দটা কিসের এটা বোঝা যাচ্ছে না, মানে ওটা হচ্ছে তোমার কোনো একটা শব্দ শুনলাম, এটা হচ্ছে অবগ্রহ স্তর, মানে মতি মানে প্রত্যক্ষের স্তর আর কি। তারপরে ইহা, অবগ্রহ, ইহা মানে তারপরে এরকম কোশ্চেন আসবে, এটা কি গাড়ির শব্দ, এটা কি 4 চাকা গাড়ির শব্দ, নাকি এটা কি বাইকের শব্দ, নাকি বাসের শব্দ, এরকম যখন কনফিউশন হবে তখন সেটা হবে ইহা। আচ্ছা, তারপরে 2টো স্টেপ যেগুলো, সেটা হচ্ছে এখানে কেটে গেছে, ঠিক আছে, এগুলোকে বাদ দিয়ে দিয়েছে কোনোভাবে। তো সেগুলো কি, সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে তোমার, এটা হলো আমার ক্লাস নোটস, মানে যারা ব্যাচে অ্যাডমিশন নিয়েছে তাদেরকে এই নোটস দেওয়া হয় এইভাবে, একটু বিস্তারিত। বইটার মধ্যে অনেক শর্টে আছে, আর এই ক্লাস নোটস গুলো একটু বিস্তারিত দিই। যারা ব্যাচে পড়েছে তাদের তোমাদের চিন্তার কিছু নেই, ক্লাস নোটস গুলো পড়বে ভালো করে, তারপরে বইটা যখন পড়বে পরিষ্কার বুঝতে পারবে যে কোনখানটা মিস্টেক হয়ে গেছে। এবং যারা ব্যাচে অ্যাডমিশন নাওনি তাদেরও চিন্তার কিছু নাই, এই ক্লাসগুলো যখন করবে বইটা সামনে রাখবে, আমি তো বলে দেবো যে যে জায়গাগুলো, যখন যেটা বলবে ইনক্লুড করে নেবে, যেটা বলবো বাদ দিয়ে দেবে সেটা বাদ দিয়ে দেবে। দেখো, জৈন জ্ঞান তত্ত্ব যদি পড়ি, পরোক্ষ অপরোক্ষ দুটো বললাম, যে যেটা অপরোক্ষ বা প্রত্যক্ষ জ্ঞান যেটা সরাসরি হয় এদের মধ্যে, অবধি, মনোপর্যায়, কেবল জ্ঞান।
পরোক্ষ জ্ঞান দুটো, মতি শ্রুত, টোটাল হচ্ছে 5টা। তারপরে হচ্ছে তোমার এখানে দেখো যে জৈন মতে মতি জ্ঞান বা লৌকিক জ্ঞান, ব্যবহারিক বা লৌকিক প্রত্যক্ষ জ্ঞানের বা মতির ক্রমপর্যায়ে 4টা স্তর। একটা অবগ্রহ, ইহা, অবায়, ধারণা। তোমরা যারা শুধু বইটা কিনেছো, ব্যাচে অ্যাডমিশন নাওনি, তারা লিখে নাও। আর যারা ব্যাচে অ্যাডমিশন নিয়েছো তারাও তোমার বইটার মধ্যে একটু ইনক্লুড করে নাও যে এটা হচ্ছে অবগ্রহ, ইহা, অবায়, ধারণা। তাহলে অবগ্রহ হলো কোন একটা শব্দ শোনা যাচ্ছে, সেটা কোন একটা সত্তা মাত্রের জ্ঞান হচ্ছে বস্তুর জ্ঞান। ইহা মানে হচ্ছে এটা বাসের শব্দ নাকি এটা ট্রেনের শব্দ বোঝা যাচ্ছে না। অবায় মানে হচ্ছে সংশয় নিরসন হয়, 3য় নাম্বার স্তর। সংশয় নিরসন হয় এবং এখানে পরিষ্কার হয় যেটা গাড়ির শব্দ, ক্লিয়ার হয়ে গেল, এটা অবায়। এবং লাস্ট হলো ধারণা, মানে হচ্ছে তোমার প্রথম স্তরে যেটা ভেবেছিলাম, 4র্থ স্তরে সেইটাকে আমি মনের মধ্যে ফিক্স করে নিলাম যে এরকম ধরনের শব্দ শোনা গেলেই আমি ভেবে নেবো যে এটা হলো গাড়ির শব্দ, এটা ট্রেনের শব্দ না। এইভাবে কিন্তু 4টা স্টেপের কথা বলেছে। এরপরে দেখো এগুলো ধীরে ধীরে প্রচুর ব্যাখ্যা রয়েছে। শত প্রমাণ হচ্ছে মতি শ্রুত জনমতে পরত প্রমাণ, এটা প্রচুর ইম্পর্টেন্স, বইয়ের মধ্যে ইনক্লুড নাই বলে দিলাম যে মতি ও শ্রুত জনমতে পরত প্রমাণ। অন্যান্য প্রত্যক্ষ প্রমাণ হলো শত প্রমাণ, ঠিক আছে, শত প্রমাণ। টেলিপ্যাথি গুলো তো আছে সমস্ত কিছু। চলো এবার বইটার ভিতরে চলে যাই। এটা হচ্ছে তোমার পরম প্রত্যক্ষ জ্ঞান। এখানে প্রথমে কি বলা ছিল, অবধি, মনে পড়ছে, কেবল জ্ঞান, এগুলো হচ্ছে তোমার ছোট্ট করে বলে দেওয়া ছিল, এক লাইনে মনে রাখার মতো। কিন্তু এখানে একটু বিস্তারিত বড় করে ব্যাখ্যা করেছি। কোশ্চেন কেমন ভাবে আসবে জানি না, তার জন্য। অবধি হলো তোমার এটি অতীন্দ্রিয় বা অতিপ্রাকৃত জ্ঞান, ক্লিয়ারভয়েন্স বলা হয় ইংলিশে। আত্মা যদি আংশিক ভাবে কর্মবন্ধন মুক্ত হয় তবে এটি দূরের বস্তু, মানে আত্মা যদি, দেখো আমাদের যেটা কর্মবন্ধন, মানে উদ্বল পরমাণু গুলো যখন সংযুক্ত হয়ে আত্মার সঙ্গে যুক্ত হয় তখন আমাদের বন্ধন অবস্থা হয়, বন্ধন থাকে। সেই বন্ধন থেকে যদি মুক্ত হতে পারি, আমি কর্মবন্ধন গুলোকে যদি মুক্ত করতে পারি, তখন দূরের বস্তু বা ঘটনা আমি অনুভব করতে পারি। তবে এই জ্ঞান সীমিত এবং স্থান সময়ের মধ্যে আবদ্ধ। তাহলে অবধি কি হলো, এটা মনে রাখবে, স্থান এবং কালের মধ্যে সীমাবদ্ধ। মনোপর্যায় হলো কি, মনোপর্যায় হচ্ছে তোমার অপরের মন পড়তে পারা, অপরের মানসিক অবস্থাকে বুঝতে পারা, বলতে পারা, এটাকে টেলিপ্যাথি বলা হয়, মনোপর্যায় বলা হয়। আত্মা যদি হিংসা, ঈর্ষা প্রভৃতি আবেগ থেকে মুক্ত হয়, অপরের থেকে হিংসা যদি না করে, তবে এটি অন্যের চিন্তা অনুভব করতে পারে। আর কেবল জ্ঞান হলো তোমার কর্মবন্ধন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, নির্জরা হয়ে যায়, আত্মা তার প্রকৃত রূপে ফিরে যায়, মানে আসলেই যেটা আত্মা গডের মতো করে ভাবতে শুরু করে, তখন তাকে কেবল জ্ঞানী বলা হয় বা কেবল জ্ঞান হয়। তখন এটি অনন্ত সীমাহীন স্থান কাল নির্বিশেষে সমগ্র বাস্তবতার সম্মুখ উপলব্ধি দেয়। কেবল জ্ঞান মুক্তির, মানে মোক্ষর জন্য অপরিহার্য। এখানে যেটা দেখলাম, মতি শ্রুতি জ্ঞান ভুল হতে পারে কিন্তু মনোপর্যায় এবং কেবল জ্ঞান বিভ্রান্তি হয় না। এবারে কোশ্চেন যদি আছে সিকুয়েন্স, তাহলে লো থেকে হাই হলে হবে মতি শ্রুতি অবধি মনোপর্যায় কেবল জ্ঞান। হাই থেকে যদি লো হয় তাহলে উল্টো দিকে আসবে, কেবল জ্ঞান মনোপর্যায় অবধি শ্রুতি মতি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, জৈনদের আবার দেখবো আমরা সিলেবাসে কি আছে, অনেকান্তবাদ, স্যাতবাদ। স্যাতবাদটা কি, অনেকান্তবাদ বা স্যাতবাদ মানে হচ্ছে তোমার, এরা হচ্ছে একান্তবাদের দোষ পরিহার করার জন্য অনেকান্তবাদ কথা বলে। একটা উদাহরণ দিয়েছিল যে হাতির, অন্ধ ব্যক্তি যদি হাতিকে দেখে তাহলে কেউ বলবে কুলের মতো, কেউ বলবে পায়ের মতো, দুজনেই সত্য, এই কথাটা বলে তারা। সত্তার প্রকৃতি এবং বৈশিষ্ট্য কি, মানে এদের মধ্যে সৎ বস্তুর লক্ষণ কি, সৎ বস্তুর লক্ষণ হলো তোমার উৎপত্তি, ব্যয় এবং ধ্বংস থাকবে। উৎপাদ মানে বস্তু সৃষ্টি বা উৎপত্তি হবে, এবং ব্যয় তার ধ্বংস হবে এবং স্থায়িত্ব থাকবে। মানে এদের মধ্যে আর একটা বিষয় বলা যায়, এরা হচ্ছে কোন একটা বস্তু, এরিয়ে বস্তুবাদী দার্শনিক বলা হয় থাকে। এদের মধ্যে বাহ্য বস্তুর মধ্যে স্থিতিত্ব এবং পরিবর্তন এবং স্থিতি দুটোই থাকে। তাহলে উৎপত্তি এবং ধ্বংস আছে, এটা পরিবর্তনের লক্ষণ, আর বস্তুর স্থায়িত্ব আছে, এটা হলো তোমার স্থিতির লক্ষণ। আচ্ছা, এদের মধ্যে কোন একটা বস্তু স্থিতিশীল এবং পরিবর্তনশীল কিভাবে না, স্থিতিশীল মানে তোমার গুণ যেগুলো আর কি, বস্তুর যে ধর্ম, স্থায়ী ধর্ম, গুণ হলো বস্তুর স্থায়ী ধর্মের বৈশিষ্ট্য, আর পর্যায় হলো বস্তুর তোমার পরিবর্তন ধর্ম বা রূপান্তরের বৈশিষ্ট্য হলো পর্যায়। অনেকান্তবাদ কি, মানে বহু স্তরীয় সত্যের ধারণা। সত্য একদিক থেকে সত্য বললে অন্য দিক থেকে সেটা মিথ্যা হয়ে যেতে পারে, তাই অন্য দিক থেকেও সত্য হতে পারে। বিশ্ব বা বস্তু অসীম গুণ বা ধারণার অধিকারী, একটি দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ সত্য উপলব্ধি করা সম্ভব নয়। প্রত্যেক বস্তুতে ইতিবাচক নেতিবাচক দুটোই গুণ রয়েছে।
বিভিন্ন মতবাদ বা সিদ্ধান্ত আংশিক সত্য এবং আপেক্ষিক জ্ঞান, সাধারণ জ্ঞান অসম্পূর্ণ এবং কেবল জ্ঞান মাধ্যমে সম্পূর্ণ জ্ঞান সম্ভব হয়। এরপরে এখানে হচ্ছে এই তোমার যৌন দর্শনের লোকদেরকে সমালোচনা করেছে, এটা তোমরা একটু নিজেরা পড়ে নেবে, ঠিক আছে? একবার রিডিং করে নেবে, সব ঠিকঠাকই আছে। আচ্ছা, এই যে জৈন জ্ঞান তত্ত্বটা, এই জায়গাটা না এটা রিপিট হয়ে গেছে এখানে। তোমাদের যদি ইচ্ছা হয় পড়তেও পারো, আর না হলে তোমরা বইয়ের মধ্যে এইভাবে দাগ করে নাও, যেরকম আমি করে দিয়েছি এইভাবে দাগ করে নাও, দিয়ে কেটে দিতেও পারো। বা কেটে দেবে, যে ভুল আছে সেটা না, এখানে মানে এটা রিপিট হয়ে গেছে। এটা পড়লে তোমাদের রিভিশন হয়ে যাবে, একবার রিডিং এ দুবার রিভিশন হয়ে যাবে। চাইলে পড়তেও পারো, আর না চাইলে এভাবে দাগ করে দিতেও পারো, যেটা রিপিট আছে। নেক্সট হলো তোমার এখানটাও কিন্তু করে দিবে, কারণ আমি উপরে বলে দিয়েছি যে অবগ্রহ ইহা অবাই ধারণা, চারটা স্টেপ হচ্ছে মতির বা সাধারণ প্রত্যক্ষ জ্ঞানের, ওটাও নয়। তাহলে এখানটা এতটা বাদ দিয়ে দিতে পারো, নাও বলতে পারো। এরপরে রইলো তোমার সপ্তভঙ্গি নয়, মানে সাতবাদ। সাতবাদ মানে সাত শব্দের অর্থ কি? কোন নির্দিষ্ট অবস্থায় শর্ত সাপেক্ষ, মানে একদিক থেকে সত্য অন্য দিক থেকে মিথ্যা একেবারে বলতে পারে না, বা এইভাবে বললে একান্তবাদের দোষ হয়ে যায়। সপ্তভঙ্গি নয় সাতটা নয়, কি কি রয়েছে? স্যাত অস্তি স্যাত নাস্তি, স্যাত অস্তিত্ব নাস্তিত্ব, স্যাত অব্যক্তম, স্যাত অস্তিত্ব অব্যক্তম, স্যাত নাস্তিত্ব অব্যক্তম, স্যাত অস্তিত্ব নাস্তিত্ব অব্যক্তম। এগুলো তোমরা রিডিং করে নিও, সব ঠিকঠাক আছে। একটা উদাহরণ দিয়ে দিয়েছি, এটাও দেখে নিও। তবে যৌন দর্শনের বাস্তবতা মানে রিয়েলিটি, মানে যৌন দর্শন রিয়েলিজম, বস্তুবাদী, বাস্তববাদী এবং বহুত্ববাদী দর্শন যৌন দর্শন, কারণ এটা হচ্ছে বহু আস্থা স্বীকার করে। এবং যৌন দর্শনের আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, এরা বলে যে যৌন দর্শনের যে আত্মাটা সেটা হচ্ছে তোমার দেহ পরিমাণ, মানে হাতির আত্মা হাতির মতো, আমার আত্মা আমার মতো, তোমার আত্মা তোমার সাইজে। তুমি যদি 6 ফুট হও তাহলে তোমার আত্মা 6 ফুট। হাতি আবার মশা আত্মা মশার মতো, এই ধরনের কথাটা বলে। আর যৌন দর্শনের বাস্তবতা কি? মানে বস্তুর যে বস্তুর অস্তিত্ব হচ্ছে কি, ধরো উৎপত্তি, ধ্বংস এবং ব্যয়। উৎপত্তি, ব্যয় এবং স্থায়িত্ব তিনটে রয়েছে। এটা অলরেডি এটাও রিপিট হয়েছে, পড়লেও কোনো ক্ষতি নেই, কারণ যেগুলো রিপিট হয়েছে এগুলো কোশ্চেন প্রচুর আছে। যৌন দর্শনে এবারে মেন কনসেপ্ট যেটা হলো পদার্থ। এখানে আমাদের কিন্তু সিলেবাসে পড়তে হবে যৌন দর্শনের পদার্থ, কারণ এই যে সেলফ তত্ত্ব বা সেলফ আত্মা পড়তে গেলে আমাদেরকে জীব পড়তে গেলে পদার্থ পড়তে হবে। পদার্থ থেকেই জীবের কনসেপ্টটা আসবে। দেখো এখানে রয়েছে যৌন দর্শনের পদার্থ 6 প্রকার। কিভাবে 6 প্রকার বলেছিলাম সেটা আমি পরে বলছি। প্রথমত যদি বলি, প্রথমত হচ্ছে এটাকে তুমি করে দাও 2 প্রকার, ঠিক আছে? এটা দ হবে, 6টা দই, এই 6টা হতো তোমার 2, এটা দয়ের অশ্ব, এটা যে 2 প্রকার। হ্যাঁ, তো এটা যে 2 প্রকার হলো তোমার, 2 প্রকার হচ্ছে তোমার পদার্থ। এখানে জীব এবং অজীব। প্রথমত 2 প্রকার যেটা, সেটা হচ্ছে এখানে লিখে নাও 2 প্রকার। এখানে 1 নাম্বার পয়েন্ট করে লিখে নাও অস্তিকায়, আর 2 নাম্বার পয়েন্ট করে তোমরা এখানে লিখে নাও নাস্তিকায়। এই যে ফাঁকা জায়গাটাতে লিখে নাও ছোট ছোট করে বইয়ের মধ্যে। এরপরে যদি দেখি অস্তিকায় দ্রব্য, যেটা অস্তিকায় দ্রব্যের 2টো পার্ট, একটা হচ্ছে তোমার জীব, একটা হলো অজীব। এখানে আমি লিখে নিলাম ধরো অস্তিকায়। যাই হোক, মাউস দিয়ে লিখছি, হ্যান্ড রাইটিং একটু খারাপ আছে। অস্তিকায়, এই অস্তিকায় 2টো পার্ট। 1 নাম্বার হলো তোমার জীব, আর অন্য নাম্বার হলো তোমার অজীব। আর যেটা নাস্তিকায় দ্রব্য, একমাত্র অনস্তিকায় দ্রব্য, একমাত্র অনস্তিকায় দ্রব্য হলো কাল, ওটা ছেড়ে দাও। এখন চলে যাই আমরা অস্তিকায় দ্রব্য। অস্তিকায় দ্রব্যের 2টো পার্ট, একটা হলো তোমার জীব, একটা হলো অজীব। জীব আবার 2টো ভাগ, একটা হলো মুক্ত আত্মা এবং বদ্ধ আত্মা। মুক্ত আত্মা এক ধরনের পুনর্জন্মের চক্র থেকে মুক্ত, আর বদ্ধ আত্মা বা বন্ধন যে সোল, সেটা হচ্ছে 4 প্রকারের। 1 ইন্দ্রিয়যুক্ত, 2 ইন্দ্রিয়যুক্ত, 3 ইন্দ্রিয়যুক্ত, 4 ইন্দ্রিয়যুক্ত, 5 ইন্দ্রিয়যুক্ত। আমরা মানুষরা হলাম 5 ইন্দ্রিয়যুক্ত। মৌমাছি গুলো হলো তোমার 4 ইন্দ্রিয়যুক্ত, শামুক হলো 3 ইন্দ্রিয়যুক্ত, পিঁপড়ে হলো 2 ইন্দ্রিয়যুক্ত, এবং যেটা থাকে, আচ্ছা শামুক যেটা, সেটা হচ্ছে 1 ইন্দ্রিয়যুক্ত, ওরা স্পর্শ করতে পারে। তো এইভাবে কিন্তু কোনটা কোন ইন্দ্রিয়যুক্ত, ওই 5টারই উদাহরণ তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অজীব। অজীবের আবার আমি ওখানে 6টা এইভাবে বলেছিলাম যে মুক্ত জীব হচ্ছে 2টো, একটা তোমার মুক্ত এবং বদ্ধ, আর এখানে হচ্ছে তোমার 4টা, দিয়ে টোটাল 6টা, জীব এবং অজীব মিলিয়ে 6টা, এবং অনস্তিকায় নিলে 7টা হচ্ছে। এইভাবে কটা প্রকার, এইভাবে অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। কোশ্চেনটা দেখবে তোমরা, কোশ্চেনটার উপর উত্তরটা ডিপেন্ড করবে। প্রথমত বা প্রধানত 2 প্রকার, অস্তিকায় অনস্তিকায়। অনস্তিকায় একমাত্র কাল, অস্তিকায় আবার 2 টাইপের, জীব এবং অজীব। জীব হলো 2টো, আর অজীব হলো তোমার 3টে, ধর্ম, অধর্ম, আকাশ, পূতকাল। এই সিকোয়েন্সটা মনে রাখবে।
প্রচুর গুরুত্বপূর্ণ। এবং ধর্ম অধর্ম আকাশ পাতাল। ধর্ম মানে হলো তোমার গতি, অধর্ম মানে হলো স্থিতি, আকাশ হলো তোমার স্থান বা ব্রহ্মাণ্ড, আর পুদ্গল যেটা সেটা হলো তোমার পদার্থ বা জড় পরমাণু বা জড়কণা, সেটাকে বলা হচ্ছে পুদ্গল। আর তার যে অস্তিত্ব আছে সেটা বোঝানোর জন্য এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে দিয়েছে, পয়েন্টগুলো তোমরা ফটাফট পড়ে নিও। এবং সমালোচনাও অনেকে করেছে। আর জৈন দর্শনের কনক্লুশনে, যারা এতক্ষণ যে জৈন দর্শনটা বললাম এখানে ছোট্ট করে আমি কনক্লুশনে 2-5 লাইনে করে দিয়েছি। জৈন দর্শন হচ্ছে আপেক্ষিকতাবাদী, রিলেটিভিস্ট, বহুত্ববাদী, বাস্তবতাবাদী। জৈন দর্শনের মতে বা বস্তুর যে লক্ষণ সেটা হচ্ছে সর্ববস্তুর লক্ষণ হলো উৎপত্তি, ব্যয় এবং স্থায়িত্ব। জৈন জ্ঞান তত্ত্ব অনুযায়ী সমস্ত জ্ঞান আংশিক এবং সীমাবদ্ধ। কেবল জ্ঞানী সর্বজ্ঞ জ্ঞান বা পরম সত্য উপলব্ধি করতে পারে। এবারে হলো জৈন পুদ্গল বা পরমাণু ব্যাখ্যা করছে। জৈন পুদ্গল বা পরমাণু যেটা হচ্ছে তোমার জড় পদার্থ বা দুটি অবস্থা, একটা যে সূক্ষ্ম এবং স্থূল। এখানে পরমাণুর যে বৈশিষ্ট্য, যে ক্ষুদ্রতম জড় পরমাণু যেটা হচ্ছে সূক্ষ্ম, সেগুলো যখন আত্মার সাথে যুক্ত হয় তখন সেটা বন্ধন হয়। এখানে যেটা রইল বৈশিষ্ট্য, এই যে এখান থেকে 2 নাম্বার পয়েন্ট থেকে এখানটা বাদ দিয়ে দাও, পড়ার দরকার নেই। দর্শন পড়াবো যখন তখন পড়াবো, এই দর্শনে পড়ার দরকার নেই, কোশ্চেন আসে না। এবং এই জায়গাটা যে অরেঞ্জ কালার করা আছে এই জায়গাটা এইভাবে দাগ দিয়ে দাও এবং তোমরা বাদ দিয়ে দাও, এখন পড়ার দরকার নেই, পুরো টোটালি স্কিপ করে যাও, দেখবেই না তোমরা। এখানে চলে এসো জৈন এবং অন্যান্য পরমাণুবাদের পার্থক্য। এবারে যদি আমরা দেখি ডেমোক্রিটাস, সেটা হচ্ছে পরমাণুর পরিমাণগত পার্থক্য স্বীকার করলেও ওরা গুণগত পার্থক্য স্বীকার করে না। আবার ন্যায় বৈশিষ্ট্য দর্শনে গুণগত পার্থক্য স্বীকার করে, পরমাণুগত স্বীকার করে না। এখানে জৈন দর্শন গুণগত এবং পরিমাণগত কোনো রকমেরই পার্থক্য তারা স্বীকার করে না। এরপরে যদি দেখি আমরা জৈন দর্শনে বন্ধন এবং মুক্তি, যেটা সিলেবাসে রয়েছে, দেখো এখানেতে জৈন দর্শনের কথা গেল। জৈন দর্শনে হচ্ছে বন্ডেজ এবং লিবারেশন। সাবস্টেন্স পড়ে নিলাম, জীব পড়ে নিলাম, বন্ডেজ লিবারেশন পড়ছি। এখানে আমরা অনেকান্তবাদ পড়ে নিয়েছি, সাতবাদ পড়ে নিয়েছি, জৈন থিওরি অফ সেলফ এবং লিবারেশন পড়ছি। দুটোতেই দেখো লাস্ট স্টেপ যেটা সেটা এখন আমরা পড়ছি জৈন দর্শন। এখানে সিলেবাসটা যারা দেখে তো হঠাৎ করে যদি কেউ এই জায়গাটাই ভিডিওটা দেখতে বুঝতে পারবেনি। এটা হচ্ছে তোমার এসএলএসটি পশ্চিমবঙ্গের সিলেবাস, আর এটা হচ্ছে বিহারের এসএলএসটি বা স্টেট, ওরা বলে স্টেট, ওরা নাম দিয়েছে স্টেটের সিলেবাস। এখন আমরা জৈন দর্শনের মতে বন্ধন কিভাবে হয়, মুক্তি কিভাবে হয় সেটা পড়বো। তাহলে বন্ধন এবং মুক্তি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধন হয়, বন্ধন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ভাববন্ধন, একটা দ্রব্যবন্ধন। ভাববন্ধন বলতে ধরো তোমার কামনা, ক্রোধ, লোভ, অহংকার, মোহ আত্মাকে অনুসূত করে। মানসিক অবস্থাগুলোকে জৈন দর্শনে কষায় বলা হয়ে থাকে। কষায় আত্মার প্রকৃত স্বরূপকে আবৃত করে এবং জ্ঞান বা শক্তি বা আনন্দকে বাধাগ্রস্ত করে। দ্রব্যবন্ধন কখন হয়? ওই যে ভাববন্ধন প্রথমে হয়। যদি বলা হয় যে আত্মার বন্ধনের প্রথম স্টেপ কোনটা, হবে ভাববন্ধন। 2 নম্বরে দেন হয় দ্রব্যবন্ধন। দ্রব্যবন্ধন হচ্ছে ভাববন্ধনের ফলে বা ভাববন্ধনের পরে আত্মা জড় পদার্থ পুদ্গলের সঙ্গে যখন সংযুক্ত হয়ে যায় তখন সেটা দ্রব্যবন্ধন হয়। কর্ম পুদ্গলের প্রভাবে আত্মা নির্দিষ্ট ধরনের দেহ ধারণ করে এবং পুনর্জন্মের চক্রে আবদ্ধ থাকে। বন্ধনের মূল কারণ হলো আসক্তি বা কামনার প্রতি প্রবণতা। এটি মুক্তির পথে বাধা প্রদান এবং নতুন কর্ম পুদ্গলের সংযোগের কারণ হয়ে যায়। এরপরে যেটা আসলো সেটা হলো তোমার মুক্তি বা মুক্তির উপায় কি। জৈন মতে মুক্তির জন্য একটা উপায় তো রয়েছে, যেমন ত্রিরত্নের কথা বলেছে, মানতে তো হবে, কিন্তু এখানে মুক্তির যে উপায়গুলো বলেছে দুটো, একটা হচ্ছে সংবর এবং নির্জরা। সংবর মানে হলো সাবধান হয়ে যাওয়া, মানে নতুন করে কর্মপুদ্গলের প্রবাহ বন্ধ করা, মানে নতুন করে আর কোনো খারাপ কর্মে নিজেকে যুক্ত না করা, নতুন করে কাম, ক্রোধ, লোভ এগুলোকে না করে নিয়ন্ত্রণ করে ফেলা, এগুলোকে বন্ধ করে ফেলা, এটা হলো সংবর। আর নির্জরা কি হলো না, পূর্বকৃত কর্মপুদ্গলের প্রভাবে ধীরে ধীরে নির্মূল হওয়া। মানে সংবর ও নির্জরা উভয়ই মুক্তির জন্য অপরিহার্য। নির্জরা মানে হলো প্রথমে অলরেডি যে পরিমাণ আমার রাগটা ছিল সেটাকে বের করে ফেলা, সেটা হচ্ছে নির্জরা। মুক্তির পথ হলো তোমার, যদি বলা হয় মুক্তির জন্য 3টি মূল শর্ত, যদি মুক্তির জন্য যদি বলা হয় ধাপ কি বা মুক্তি লাভের ধাপ হলো তোমার সংবর এবং নির্জরা, স্টেপ বাই স্টেপ। আর যদি বলা হয় মুক্তির জন্য 3টে মূল শর্ত কি, জন্য 3 রত্ন কি, তখন সেটা হবে বলেছিলাম না, পুরো একটা মানুষকে সম্যক দর্শন দেখো, তারপরে তার সম্পর্কে জ্ঞান অর্জন করো, তারপরে তার চরিত্র নিয়ে কথা বলো। এই 3টে হলো তোমার ত্রিরত্ন, 3টে শর্ত। এরপরে যেটা আছে নেক্সট, গভীর আত্মশুদ্ধি, শৃঙ্খলা, সংযমের মাধ্যমে অর্জন সম্ভব। জৈনদের নীতিশাস্ত্র, নীতিশাস্ত্রটাও পড়ে নেওয়া দরকার, যদিও সিলেবাসে নেই।
ছোট্ট করে আমি একবার বলে দিচ্ছি। জৈন নীতিশাস্ত্র হচ্ছে তোমার, এরা হচ্ছে ব্রতর কথা বলে, আত্মসংযমের কথা বলে, ত্যাগের কথা বলে, অহিংসার কথা বলে, ভালোভাবে চুরি টুরি না করে ভালোভাবে জীবন চালানোর কথা বলে। এটা হচ্ছে প্রথমত দুটো ভাগ নীতিশাস্ত্র। আর হচ্ছে পঞ্চ মহাব্রত, পঞ্চ অনুব্রত। মহাব্রত হলো তোমার সন্ন্যাসীরা কঠোর ভাবে যেটাকে জীবন পালন করে, যেমন সেই পঞ্চ মহাব্রতের মধ্যে অহিংসা, সত্য, অস্ত্রীয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এক একটা পাঠ কি, অহিংসা কি, সত্য কি, অস্ত্রীয় কি, ব্রহ্মচর্য কি, অপরিগ্রহ কি, এগুলো রিড করে নিও তোমরা নিজেরা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অনুব্রত। অনুব্রত হলো মানে গৃহস্থদের জন্য, মানে আমরা যারা সংসার করি, সংসার ধর্ম পালনের সাথেও কিন্তু ব্রত করা যায়, এটা হচ্ছে পঞ্চ অনুব্রত। জৈনদের সম্প্রদায়ের বিভাজন প্রথমে বলে দিয়েছি, তবু এখানে শর্টে রয়েছে। প্রথমে অলরেডি বলা আছে, এখানে আবার বলা হয়ে গেছে, অনেকটা শর্টে, তবে এখানে বলা আছে। চাইলে তোমরা এই সম্প্রদায়টাও এখানেতে পড়ে নিতে পারো। শ্বেতাম্বর এবং দিগম্বর সম্প্রদায়ের যে পার্থক্য বা বৈশিষ্ট্য কি এখানে রয়েছে, আমি আর নতুন করে বললাম না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে জৈন শব্দটা কোন, মানে এখানে এবার আমরা আলোচনা করবো যে জৈন ধর্ম সম্পর্কে এমসিকিউ, মোটামুটি 25টা বা 30টা এমসিকিউ আছে, সেগুলো সলভ করে নেবো। তোমরা অবশ্যই বইয়ে আমি এখন যে আনসার গুলো দেবো সেগুলো হচ্ছে রাইট আনসার, তোমরা দাগ নিয়ে দাও বা রাইট আনসারের জায়গায় লিখে নাও। জৈন শব্দটি কোন অর্থ থেকে উদ্ভূত হয়েছে, এটা হবে তোমার বিজয়। প্রথম তীর্থঙ্কর হচ্ছে তোমার ঋষভদেব। মহাবীর হচ্ছে তোমার 24তম তীর্থঙ্কর। জৈন দর্শনের প্রধান বৈশিষ্ট্য হলো ধর্ম নীতিশাস্ত্রের সমন্বয়। জৈন দর্শনের মোট কটা ভাগে বিভক্ত? টোটাল জৈন দর্শনের জ্ঞান টোটাল হবে 5টা, আর প্রধানত দুটো ভাগ। তারপরে হচ্ছে তোমার দুটোর আবার একটা দুটো ভাগ, একটা 3টে ভাগ। পরোক্ষ জ্ঞান কত প্রকার? পরোক্ষ জ্ঞান মানে হচ্ছে তোমার পরোক্ষ মানে সরাসরি নয়, সেটা মতি এবং শ্রুতি হবে। আর অপরোক্ষ যেটা সেটা হচ্ছে অবধি মনে পর্যায়। কেবল জ্ঞান হবে তোমার অসীম চিরন্তন জ্ঞান। জৈন দর্শনে অবধি হচ্ছে দিব্য দৃষ্টি বা ক্লিয়ার ভয়েন্স। জৈন দর্শনের নীতিশাস্ত্রের মূল 3টে গুণ হলো তোমার সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। এখানে দেখো এই জৈন দর্শনে যতগুলো অপশন এতে রয়েছে বেশিরভাগ উপরে কোনোটি নয়, এইটা ভুল হয়ে গেছে, এটা উপরের সবকটি অপশন হতো। এখানে লিখে নাও তো তোমরা, উপরের এটা হবে সবকটি, এর হচ্ছে উপরের সবকটি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে। জৈন ধর্মে মুক্তির পথ কি? নির্জরা, সংবর এবং ত্রিরত্ন। এটাও অপশন ডি হবে, এবং এখানে লিখতে হবে উপরের সবকটি অপশন রাইট অ্যান্সার। দিগম্বর সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য কি? না, ওরা বলেছে দিগম্বর মানে গোড়া লোক, ল্যাংটা ঘুরে বেড়াবে তারা। সরি, এরকম ভাবে ওয়ার্ডটা বেরিয়ে গেল, গ্রামে থাকে, গ্রামের ওয়ার্ড কি আর বলবো। তো মানে হচ্ছে নগ্ন অবস্থায় ঘুরে বেড়াবে এবং কঠোর তপস্যার কথা বলে, এবং এরা হচ্ছে নারী মুক্তি অর্জন করতে পারে না, এই ধরনের কথা বলে। তাহলে রাইট অ্যান্সার হবে তোমার এটা ডি, এবং এটা হবে উপরের সবকটি। উপরে কোনো ডি নয়, হবে না, এখানে লিখে নাও অপশন ডি এ তো উপরের সবকটি। শ্বেতাম্বর সম্প্রদায় কি বিশ্বাস করে? সংযত জীবনযাত্রা, নারীদের মুক্তি, তীর্থঙ্করদের পূজা। এটা এখানেও হবে উপরের সবকটি, মানে এটা মানে মিস্টেক করে দিয়েছে আমার অ্যাকচুয়ালি। এই প্রত্যেকটা অপশনে হবে এটা হবে উপরের সবকটি রাইট অ্যান্সার। জৈন দর্শন অনুযায়ী মুক্তির প্রধান শর্ত, এটাও হবে ডি, উপরের সবকটি। তীর্থঙ্করদের পদ অনুসরণ, অহিংসা, মিথ্যা পরিহার করা। অহিংসা কিভাবে অনুশীলন করা হয়? কথার দ্বারা কাউকে আঘাত না করা, এটাও হবে উপরের সবকটি অপশন। এখানে কোনোটি নাই, কেটে দাও, উপরের সবকটি হবে, এখানে লিখে নাও সবকটি বা অল অফ দ্য অ্যাবাভ। পরমাণু মানে পুদ্গলের বৈশিষ্ট্য কি? এটা চিরস্থায়ী ও অবিভাজ্য, ক্ষুদ্রতম একক, এটা হচ্ছে সক্রিয় ও সংযুক্ত হওয়ার ক্ষমতা সম্পন্ন। এটা রাইট। ক্ষুদ্রতম একক তো অবশ্যই, ক্ষুদ্রতম একক তো অবশ্যই, সক্রিয় ও সংযুক্ত হওয়ার ক্ষমতা সম্পন্ন, এটাও বটে পুদ্গল পরমাণু। আর এটা হচ্ছে চিরস্থায়ী অবিভাজ্য, পুদ্গল যেটা অবিভাজ্য, এটাও হবে উপরের সবকটি, মানে এইটা এবং এটা দুটোই আনসার হচ্ছে। এবং এটা হচ্ছে অবিভাজ্য, চিরস্থায়ীটা না বললেও এটা হচ্ছে অবিভাজ্য, তার জন্য এই আনসারটা এখানেও ডি এতে লিখে দাও, উপরের সবকটি রাইট আনসার হবে ডি। তখন সদবস্তুর লক্ষণ হলো তোমার উৎপত্তি মানে সৃষ্টি, বিনাশ এবং স্থায়িত্ব, মানে এটাও হবে রাইট আনসার, উপরের সবকটি লিখতে হবে এখানে। জৈন দর্শনের দ্রব্য কত প্রকার? এটা হবে তোমার জৈন দর্শনের দ্রব্য 2 প্রকার। শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য কি? সাদা। শ্বেতাম্বর মানে হচ্ছে এরা সফেদ, মানে সাদা কাপড় পরে, সফেদ কাপড় পরে শ্বেতাম্বররা। এরা উদার দৃষ্টি সম্পন্ন এবং নারীদের মুক্তির কথা বিশ্বাস করে, এটা হবে উপরের সবকটি রাইট আনসার হবে, এখানে লিখে নাও উপরের সবকটি। জৈন ধর্মে মহাব্রত কটা? 5টা। জৈন দর্শনে বহুবাদ
অনাকান্তবাদ বোঝানোর প্রধান উপাদান কি? এটা হচ্ছে তোমার অন্ধ ব্যক্তি বা হাতির যে উদাহরণ সেটা। আমরা রাইট অ্যান্সার হবে তোমার এ। এখানে আনসার যা আছে আমি যখন এখন বর্তমানে যেগুলো আনসার বললাম সেগুলো হচ্ছে রাইট অ্যান্সার, তোমরা এখানে কিন্তু লিখে নাও। এবং ডি তো আছে, এবং এই অপশন গুলো দেখো উপরের কোনোটি নাই, ভুল করে হয়ে গেছে। এগুলো সবগুলো হবে উপরের কোনোটি, না সরি উপরের সবকটি। তাহলে আজকে এখানে পর্যন্ত যৌন দর্শন কমপ্লিট হয়ে গেল। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাস ন্যায় দর্শন নিয়ে। ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো, রিভিশন করো, এবং কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে লিখতে পারো। আরো যদি কোনো টপিকে ক্লাস চাই, ক্লাসের দরকার পড়ে, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের পছন্দ মতো, তোমাদের প্রয়োজন মতো টপিকও আমি কিন্তু ক্লাস দেবো। আর তোমরা যদি আরো এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, এমসিকিউ চাও, তাহলে কিন্তু এমসিকিউ এরও আমি লাইভ ক্লাস করাবো তোমাদেরকে। এগুলো আমি আনসার দিলাম, বাট তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও আমি কিন্তু লাইভ ক্লাস আনবো। তবে তোমাদের ছাড়া দরকার, তোমাদের খিদেটা আমি আগে দেখবো, তারপরে শুরু করবো। হয়তো দেখা গেলো তোমাদের খিদেই নেই, আমি লাইভ ক্লাস কেন করতে যাবো? চলো ততক্ষণ পড়াশোনা করো, নেক্সট ক্লাস ন্যায় দর্শন নিয়ে দেখা হবে।